আসসালামু আলাইকুম। আমি কাজী মোহাম্মদ আবু সাইদ, প্রফেসর বাংলা ভাষা ও সাহিত্য, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা মহিলা আলিম মাদ্রাসা। করোনাকালীন মহামারী ও প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের শ্রেণী শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার কারণে অনলাইন ভিত্তিক কার্যক্রমের এই প্রয়াস আমরা চেষ্টা করতেছি আমাদের যে বাংলা ভাষা সবার মধ্যে ছড়িয়ে দিতে এবং বাংলা ভাষার শুদ্ধ ও প্রমিত উচ্চারণ ও প্রমিত ব্যবহার সম্পর্কে সবাইকে অবগত করার জন্য। তারই প্রেক্ষিতে বাংলা ভাষার উচ্চারণ সঠিকভাবে বা প্রমিত উচ্চারণ করার জন্য আমাকে কিছু নিয়ম মানতে হয়। আমরা জানি বাংলা ভাষার স্বরবর্ণ বর্ণের মধ্যে স্বরধ্বনির মধ্যে সর্বপ্রথম আমরা অ দিয়ে শুরু করি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা অধ্বনিকে উচ্চারণ করি ও এর মতো। অধ্বনি উচ্চারণ অ না করে তাকে ওর মতো উচ্চারণ করি। যেসব ক্ষেত্রে অধ্বনির উচ্চারণ ও এর মতো হয় ও তাকে বলা হয় অধ্বনির ওবদ উচ্চারণ, তাকে বলা হয় অধ্বনির ওবদ উচ্চারণ। আর অধ্বনির ওবদ উচ্চারণ বা ও এর মতো উচ্চারণ সেটি হয় আমাদের উচ্চারণ শুদ্ধের জন্য, উচ্চারণ ও বাচনভঙ্গি সুন্দর ও স্বাভাবিক করার জন্য। পাঁচটি ক্ষেত্রে স্বরধ্বনির উচ্চারণ ও এর মতো হয়, এবং যদিও আমাদের আরো বেশি নিয়ম আছে, এক্ষেত্রে আমাদের 8 থেকে 10টি নিয়ম আছে। 8 থেকে 10টি ক্ষেত্রে স্বরধ্বনির উচ্চারণ ও এর মতো হয়, কিন্তু পরীক্ষার ক্ষেত্রে একজন ছাত্র বা ছাত্রীকে আনসার করতে হয় 5টি নিয়ম দিয়ে। যেহেতু এই ধরনের এক একটি গ্রামাটিক্যাল প্রশ্নের 5 নাম্বার, এই জন্য তাকে 5 নাম্বারের আনসার করতে হয় এবং এই ক্ষেত্রে তাকে 5টি রুলস দিতে হয়। আমরা দেখি যে 5টি রুলসের ক্ষেত্রে 5 রকম ব্যবহার হচ্ছে অধ্বনির উচ্চারণ। কখনো অধ্বনির উচ্চারণ প্রথমে ওবদ হচ্ছে, কখনো অধ্বনির উচ্চারণ শব্দের মাঝে ওবদ হচ্ছে, আর কখনো অধ্বনির উচ্চারণ শব্দের শেষে ওবদ হচ্ছে, মানে ওই মতো হচ্ছে। এক নম্বর উচ্চারণ হচ্ছে শব্দের আদিতে, মানে শব্দের প্রথমে অধ্বনি থাকলে তারপর রস্বই বা দীর্ঘিকার থাকলে সেই ক্ষেত্রে অধ্বনির উচ্চারণ ওবদ হয়, ওই মতো হয়। যেমন নদী, এখানে আমরা সব সময় নদীকে নদী বলি, নদী বলি না। যদি এখানে লেখা আছে নদী, কিন্তু আমরা নদী কখন উচ্চারণ করি না, আমরা উচ্চারণ সুবিধার জন্য আমরা নদী বলে থাকি। অর্থাৎ এই যে দুইটা ন, একটি বর্ণ, এই দুইটা নর সঙ্গে একটি স্বরেও আছে, দুইটা নর সঙ্গে একটি স্বরেও আছে, কিন্তু এই স্বরেওটি এখানে এসে তার উচ্চারণটা হচ্ছে ও, এখানে স্বর উচ্চারণটা হচ্ছে ও, অর্থাৎ এখানে অটা ও এর মতো উচ্চারণ হচ্ছে, এখানে সরু ধ্বনি উচ্চারণ হচ্ছে ও এর মতো। এজন্য এটাকে বলা হচ্ছে অধ্বনির ওবদ উচ্চারণ। শব্দের প্রথমে যে অটা আছে, এই অ এর পরে এই অ এর পরবর্তী বর্ণে একটি দীর্ঘ আছে, এর পরবর্তী বর্ণে একটি দীর্ঘ আছে, এইজন্য অধ্বনির উচ্চারণ হচ্ছে ও এর মতো। দ্বিতীয় নিয়ম, শব্দের আদিতে মানে শব্দের প্রথমে সরু ধ্বনি থাকলে তারপর জপনা থাকলে সেই ক্ষেত্রে শব্দের আদিতে বিদ্যমান অধ্বনির উচ্চারণ ওবদ হয়। যেমন এখানে একটা অ আছে, আমরা সবাই দেখতেছি এখানে একটা অ আছে, প্রথম বর্ণ, আর দ্বিতীয় বর্ণ হচ্ছে ত, এই তর সঙ্গে একটি জপনা আছে, এই তর সঙ্গে জপনা থাকার কারণে এই অটাকে আমরা স্বরের মতো উচ্চারণ করতেছি না। দ্বিতীয় বর্ণের সঙ্গে জপনা থাকার কারণে স্বরের মতো উচ্চারণ না করে তার উচ্চারণটা করতেছি আমরা ও এর মতো। অর্থাৎ শব্দটা লেখা আছে অত্যাচার, কিন্তু আমরা সেটাকে শুদ্ধ বা প্রমিত উচ্চারণ করতে গেলে বা আমরা যখন এটা সঠিক উচ্চারণ করব তখন অত্যাচার না বলে আমাদের বলতে হবে অত্যাচার, এর কারণ হচ্ছে দ্বিতীয় বর্ণের জবর থাকার কারণে প্রথম বর্ণের যদি অ থাকে বা আশ্রিত আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে সরাসরি অ, আর একটা হচ্ছে আশ্রিত অ। যেমন খেয়াল করো তোমরা, দেখবা এটি হচ্ছে অ, স্বরে অ, আর এখানে যদি স্বরে নাই, একটা স্বরে কিন্তু তার মধ্যে একটা আশ্রিত আছে, এটা হচ্ছে সরাসরি অ বা প্রত্যক্ষ বা সরাসরি অ, আর এই অটা হচ্ছে পরোক্ষ বা আশ্রিত বর্ণ। এখানে সরু ধ্বনিটা আশ্রিত বর্ণ হিসেবে আছে, তাহলে সরু ধ্বনিটা প্রথমে দীর্ঘ থাকলে তার উচ্চারণ ওবদ হবে, সেটা আশ্রিত হলে তার উচ্চারণ ওবদ হবে। আর দ্বিতীয় ক্ষেত্রে সরু ধ্বনিটা যদি সরাসরি ব্যবহার হয় এবং দ্বিতীয় বর্ণে যদি জবর থাকে তখন ওই সরু ধ্বনির উচ্চারণটা হবে ও এর মতো।
নম্বর নিয়ম দেখো, শব্দের আদিতে মানে শব্দের প্রথমে অধ্বনি থাকলে এবং তারপর ক্ষীয় থাকলে সেক্ষেত্রে আদি বর্ণটি উবধ হয়। অর্থাৎ যদি কোনো একটা শব্দ, মনে করে একটা শব্দ দক্ষ, দক্ষ এখানে একটা স্বর আছে, ওই স্বরটা হচ্ছে আশ্রিত, এই অটা হচ্ছে আশ্রিত, এখানে কিন্তু স্বরযুক্ত নাই, কিন্তু দশ সঙ্গে একটা আছে, অর্থাৎ এখানে দশ মন হচ্ছে দশন্ত যোগ স্বরেয়, দশন্ত যোগ স্বরেয়, এখানে অটা হচ্ছে আশ্রিত। এই আশ্রিত যদি থাকে কোন বর্ণে, তারপর যদি ক্ষীয় থাকে, এবং ক্ষীয় থাকার কারণে প্রথম বর্ণের আশ্রিত অধ্বনি উচ্চারণটা হবে ওয়ের মতো। যেমন খেয়াল করো, লেখা আছে দক্ষ, কিন্তু আমরা যদি এটাকে সঠিকভাবে উচ্চারণ করি তাহলে উচ্চারণ হবে দক্ষ। অর্থাৎ ক্ষীয় থাকার কারণে দয়ের যে সরু আছে বা অধ্বনি আছে, সেই অধ্বনিটা এখানে আসছে ও আকারে, অর্থাৎ সরুটা এখানে অটা ও রূপান্তরিত হলো। 4 নম্বর নিয়ম দেখো, সমাস গঠিত শব্দে যেসব বর্ণের সমাস হয় বা যেসব শব্দ সমাস দ্বারা হয়, সমাস দ্বারা নিষ্পন্ন শব্দ অর্থাৎ সমস্ত পদ, ব্যাস বাক্য থেকে আমরা যে শব্দটি পাবো সেটা হচ্ছে সমস্ত পদ। ওই সমাস গঠিত শব্দে পরপদে অধ্বনির উচ্চারণ উবধ হয়, অধ্বনির উচ্চারণ উবধ হয়। যেমন এখানে দেখো পদচারী একটা শব্দ, এই পদচারী যদি আমরা ভাঙি আমরা দুটি পার্ট পাবো, এটা হচ্ছে প্রথম পার্ট, এটা হচ্ছে দ্বিতীয় পার্ট, দুইটা পার্ট। প্রথম পার্ট হচ্ছে পদ, দ্বিতীয় পার্টটা হচ্ছে চারী, পদচারী। এটা হচ্ছে পূর্ব পদ, এটা হচ্ছে পরপদ। পূর্ব পদ যদি অ থাকে, সমাসগঠিত শব্দের পূর্ব পদ যদি অ থাকে, তাহলে এই অধ্বনি উচ্চারণ হবে উবধ। যেমন যেটা পদচারী, আমরা লিখলাম পদচারী, কিন্তু আমরা যখন প্রমিত উচ্চারণ করব তার উচ্চারণ হবে পথচারী, অর্থাৎ এখানে পরপদ থাকার কারণে পূর্ব পদে অধ্বনিটা উবধ হচ্ছে, পরপদে এখানে একটা অ আছে, এই অধ্বনির কারণে পূর্ব পদের অধ্বনিটা উবধ হচ্ছে। 5 নম্বর নিয়ম দেখো, যুক্ত ব্যঞ্জনের শেষ বর্ণটির আশ্রিত অধ্বনির উচ্চারণ উবধ হয়। যুক্ত ব্যঞ্জন এখানে বিদ্যমান জোড়া থাকবে বা সংযুক্ত থাকবে, যেমন দেখো এটা হচ্ছে ক যুক্ত, ক যুক্ত। যদি আমরা চোখে দেখতেছি এখানে একটি বর্ণ, এই বর্ণটি হচ্ছে যুক্ত বর্ণ, এই বর্ণটি হচ্ছে যুক্ত বর্ণ। এখানে যদি আমরা একটি বর্ণ দেখি, এখানে দুইটা বর্ণ জোড়া লেগে আছে, এখানে দুইটা বর্ণ জোড়া লেগে আছে, অর্থাৎ ক যুক্ত মানে হচ্ছে ক যুক্ত। আর এখানে শেষ বর্ণ হচ্ছে ত, এখানে তালবশ আছে আর এখানে যুক্ত বর্ণ, যুক্ত বর্ণের মধ্যে ক আছে ত আছে। কটা হচ্ছে প্রাথমিক বর্ণ, তটা হচ্ছে শেষ বর্ণ। এই শেষ বর্ণ ত হওয়ার কারণে এই তে একটা কি আছে, স্বরধ্বনি আছে, সেটা হচ্ছে পরোক্ষ স্বরধ্বনি বা নিহিত স্বরধ্বনি। এই স্বরধ্বনিটা তয়ের সঙ্গে মিশ্রিতভাবে আছে, এবং এই তয়ের সঙ্গে একটা সরু আছে, এই সরুটা উচ্চারণ হচ্ছে ওয়ের মতো, অর্থাৎ এটা হচ্ছে ওয়ের মতো হওয়াতে এটাকে আমরা বলি উবধ উচ্চারণ। যেমন দেখো শক্ত রক্ত, শক্তকে আমরা যদি সঠিক উচ্চারণ করব তখন সেটাকে বলতে হবে শক্ত, শক্ত নয় শব্দ। আর রক্তকে বলতে হবে রক্ত। অর্থাৎ ক দশমিকের সঙ্গে ক সঙ্গে ত সংযোগ আছে, ত সংযুক্ত হওয়ার কারণে এই তটাতে একটা পরোক্ষভাবে স্বরধ্বনি আছে, এই স্বরধ্বনিটা ওয়ের মতো উচ্চারণ হচ্ছে। এই জন্য এই শেষ বর্ণের আশ্রিত অধ্বনি ও ওয়ের মতো বা উবধ উচ্চারণ হয়। তাহলে আমরা স্বরধ্বনি উবধ উচ্চারণের 5টি নিয়ম শিখলাম। এর বাইরেও এই টেকনিকগুলো বা নিয়মগুলো তোমাদের মতো নাও থাকতে পারে, এই জন্য তোমরা একটা টেকনিক অ্যাপ্লাই করবা। উদাহরণগুলো মনে রাখলে 5টা নিয়ম মনে রাখবা। এখানে 5টা উদাহরণ আছে, নদী, পথচারী, দক্ষ, পথচারী, শক্ত। 5 নিয়মের 5টা উদাহরণ, 5 নিয়মের 5টা উদাহরণ।
পাঁচটা উদাহরণ যদি আমরা মনে রাখতে পারি তাহলে পাঁচটা নিয়ম দেখে বা পাঁচটা উদাহরণ দেখে আমরা পাঁচটা রুলস মনে রাখতে পারবো। যেমন দেখো পথচারী, প্রথম উদাহরণটি হচ্ছে নদী। প্রথম উদাহরণটি মধ্যে হওয়ার কারণে এখানে আমরা গল্প রাখা শিখবো। তোমরা সব আমার সাথে একটু প্র্যাকটিস করো, তাহলে বুঝতে পারবা। নদী অত্যাচারে দক্ষ, পথচারী শব্দ। নদী একটা শব্দ, অত্যাচার একটা শব্দ, দক্ষ একটা শব্দ, পথচারী একটা শব্দ, শক্ত একটা শব্দ। এই পাঁচটা শব্দ যদি মনে রাখতে পারো তাহলে পাঁচটা নিয়ম মনে রাখতে পারবা। প্রথম শব্দ হচ্ছে নদী। দ্বিতীয় বর্ণের দীর্ঘিকার হওয়ার কারণে অধ্বনির উচ্চারণ অবত হচ্ছে বা অবত হচ্ছে। দ্বিতীয় নিয়ম হচ্ছে অত্যাচার। অত্যাচারের মধ্যে আদিতে একটা অধ্বনি আছে, দ্বিতীয় বর্ণের জবর আছে। দ্বিতীয় বর্ণের জবরের কারণে আদি অধ্বনিটি ওয়ের মতো উচ্চারণ হচ্ছে। তৃতীয় উদাহরণ দেখো দক্ষ। কিউ থাকার কারণে আদি অধ্বনিতে যে স্বরধ্বনিটা আছে তার উচ্চারণ হচ্ছে ওয়ের মতো, তার উচ্চারণ হচ্ছে ওয়ের মতো। চতুর্থ নিয়ম হচ্ছে পথচারী। এই ওয়ার্ডটার মধ্যে দুইটা পার্ট আছে। পরপদে অধ্বনি থাকার কারণে পূর্বপদের অধ্বনিটি ওয়ের মতো উচ্চারণ হচ্ছে, এজন্য আমরা পথচারীকে বলবো পথচারী। আর শেষ নিয়ম হচ্ছে ব্যতিক্রমী নিয়ম, যুক্ত ব্যঞ্জন। অর্থাৎ যুক্ত ব্যঞ্জনের কারণে যুক্ত ব্যঞ্জনের শেষ বর্ণটির সাথে যদি কোনো বর্ণ না থাকে বা কোনো চিহ্ন না থাকে তখন শেষ বর্ণটিতে একটা আমরা অ ধরে নিতে পারি। যেমন এখানে যদি একটা আকার থাকতো তাহলে আমরা বলতাম সত্তা, তখন তদরি উচ্চারণ ওর মতো হতো না। কিন্তু শেষ বর্ণের সাথে কোনো চিহ্ন নেই, চিহ্ন না থাকার কারণে আমরা সেটাকে একটা অধৈন ধরে নিলাম। শেষ বর্ণের সাথে কোনো চিহ্ন না থাকার কারণে ওই অধৈন উচ্চারণটা হচ্ছে ওয়ের মতো। আর আমরা পাঁচটা শব্দ দিয়ে পাঁচটা নিয়ম আজকের এই ক্লাসে শিখলাম, এবং তোমরা সবাই মনোযোগ দিয়ে আমার ক্লাসগুলো শুনলে, নিয়মগুলো দেখলে, আর ওই গল্পটা পড়লে মনে থাকবে। নদী অত্যাচারে দক্ষ কিন্তু পথচারী শব্দ, এই পাঁচটা শব্দ মনে রাখতে পারলে পাঁচটা নিয়ম তোমাদের এখানে শিখে হয়ে যাবে। তাহলে আজকে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো, স্টে হোম, স্টে সেফ। আল্লাহ হাফেজ।